আচ্ছা, আজ আমাদের ক্লাস শুরু হচ্ছে। তোমরা 11-এ উঠে এই যে দর্শন এই বিষয়টা পাচ্ছ, এটা তোমাদের কাছে সম্পূর্ণভাবে নতুন একটা বিষয়। তো স্বাভাবিকভাবেই তোমাদের কাছে এটা একটা প্রশ্ন হতেই পারে, তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে দর্শন কি, এটা কি নিয়ে আলোচনা করে। অন্যান্য বিষয়গুলো তোমরা যেমন ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, এগুলো কিছুটা হলেও তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছো, জানো এদের বিষয়বস্তু কি, সবটাই জানো। কিন্তু দর্শন বিষয়টা তোমাদের কাছে একেবারেই নতুন। তো সেই হিসেবে প্রশ্ন হতে পারে মনে যে দর্শন কি, এই দর্শনটা কি নিয়ে আলোচনা করে, এই ধরনের কিছু বিষয়ের প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে। আর কিন্তু আমার মনে হয় কি, প্রত্যেকে দর্শন নেওয়ার আগে মানুষজনকে অন্ততপক্ষে জিজ্ঞেস করেছো, চারপাশে মানুষকে, তোমার বাড়ির মানুষ হতে পারে বা চেনা জানা কোনো মানুষ হতে পারে, পাড়ার কোনো দিদি দাদা হতে পারে, যাই হোক কারোর কাছে তো তুমি জিজ্ঞেস করেছো নিশ্চয়ই যে এই বিষয়টা কি, এটা কি আমি নেব, এ ধরনের কিছু জিজ্ঞাসা তো অবশ্যই করেছো নিশ্চয়ই। তো তাদের কাছ থেকে কি উত্তর পেয়েছো আমি জানি না, তবে খুব সাধারণভাবে যারা দর্শন পড়েননি তাদের কাছে যদি জিজ্ঞেস করো, সেই রকম কিছু মানুষের কাছে একটা উত্তর তুমি পেতে পারো। কেন কি আমি আমার সময় পেয়েছি অনেকের কাছেই যে আরে দর্শন নিবি, দর্শন তো ভূত প্রেত, আত্মা, ঈশ্বর, কী সব কর্মফল, এগুলো নিয়ে আলোচনা করে, মানে সব অলৌকিক বিষয় নিয়ে আলোচনা করে। এটাই আমাকে বলা হয়েছিল যে দর্শন মানে সমস্ত কিছু অলৌকিক বিষয় নিয়ে আলোচনা করে। পরে অবশ্য আমার সাবজেক্টটা নেওয়ার আগেই আমি যারা দর্শন নিয়ে পড়াশুনো করেছে তাদের কাছে জিজ্ঞেস করে সদুত্তরও পেয়েছিলাম। তো যাই হোক, তাহলে মানুষের মনে এখনও পর্যন্ত একটা ধারণা রয়ে গেছে কি দর্শন মানে এই জিনিসটা একটা অলৌকিক বিষয় নিয়ে আলোচনা করবে। তার মানে অধিকাংশ মানুষের কাছে দর্শনটা শুধুমাত্র অলৌকিক বিষয় রয়ে গেছে, যে এটা অলৌকিক বিষয়ের উপর আলোচনা করে, এরকম একটা বিষয় রয়ে গেছে। কিন্তু যদি আমরা দেখি যে মাঝে মাঝে আনফোকাস হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা যদি দর্শনের ভাগটা দেখি তাহলে দেখব যে এটা কি বিপুল সমাহার। এটাকে শুধুমাত্র অলৌকিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। অলৌকিক বিষয় দর্শনের অবশ্যই একটা অংশ, তবে শুধুমাত্র অলৌকিক বিষয়ের মধ্যে এটাকে সীমিত রাখা যায় না। তো যদি দর্শনের ভাগগুলো আমরা দেখি তাহলে দেখব আমরা এখানে একটা ভাগ হচ্ছে জ্ঞানবিদ্যা, একটা ভাগ হচ্ছে অধিবিদ্যা, একটা ভাগ হচ্ছে মূল্যবিদ্যা, আর এখানে কিছু প্রশ্নকে ঘিরে দর্শনের আরও কিছু শাখা তৈরি হয়েছে। এই প্রশ্নগুলো হলো অধিবিদ্যা বিষয়ক প্রশ্ন। এই কিছু প্রশ্নকে ঘিরে আবার কতগুলো নতুন শাখা গঠিত হয়েছে। যাই হোক, তাহলে একটা ভাগ হলো জ্ঞানবিদ্যা, একটা ভাগ হলো অধিবিদ্যা, একটা ভাগ হলো মূল্যবিদ্যা। মূল্যবিদ্যার মধ্যে আবার বেশ কতগুলো ভাগ আছে, যেমন হচ্ছে যুক্তিবিজ্ঞান আছে, নীতিবিদ্যা, আরও একটা আছে নন্দন তত্ত্ব। এরকম কতগুলো ভাগ আছে। অধিবিদ্যক প্রশ্নকে নিয়েও আবার বেশ কতগুলো শাখা গড়ে উঠেছে, যেমন একটা হচ্ছে রাষ্ট্র দর্শন, সমাজ দর্শন, এটা বলতে পারি ধর্ম দর্শন। তো এই ধরনের কিছু শাখা গড়ে উঠেছে। এবার দেখো, এই যে অলৌকিক বিষয় বললো, যেমন কি ভূত প্রেত, ঈশ্বর, আত্মা, পরজন্ম, কর্মফল, এই জাতীয় যে অলৌকিক বিষয়গুলো, যেগুলো আমরা সাধারণ চোখে দেখতে পাই না বা এই জীবনে আমরা হয়তো অনুভব করতে পারি হয়তো, কিন্তু চোখে দেখতে পারি না, এই ধরনের বিষয়গুলো এই অলৌকিক বিষয়গুলো, এইগুলো নিয়ে আলোচনা করে কেবলমাত্র অধিবিদ্যা। ঠিক আছে, এই অধিবিদ্যাটা হচ্ছে যে সাধারণ মানুষ যে বলে দর্শন মানেই অলৌকিক বিষয়, সেইটা হচ্ছে দর্শনের একটা শাখা মাত্র। এটা পুরোটা দর্শন নয়, এটা দর্শনের একটা শাখা, এটাই একমাত্র দর্শন নয়।
এই অলৌকিক বিষয়ে আলোচনাটা দর্শনের একটা শাখা। এই অলৌকিক বিষয়ে আলোচনা ছাড়াও দর্শন বহু কাজ করে, যেমন জ্ঞানবিদ্যা নিয়ে আলোচনা করে, মূল্যবিদ্যা মানে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, নন্দন তত্ত্ব নিয়ে আলোচনা করে। এখানে আবার রাষ্ট্র দর্শন, সমাজ দর্শন, ধর্মদর্শন এই সমস্ত নিয়ে আলোচনা করে। তো এই সবে মিলে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে জগতের আর এমন কোনো জিনিস বাকি নেই যা দর্শনের অন্তর্ভুক্ত নয়। তার মানে দর্শনের আলোচনার বিষয় হলো, দেখো এখানে লিখি, দর্শনের আলোচনার বিষয় হলো আমাদের সমগ্র জগৎ আর জীবন। বুঝতে পারছো? দর্শনের আলোচনার বিষয় হলো সমগ্র জগৎ আর জীবন। সমস্ত জগৎ আর জীবন নিয়ে আলোচনা করে হচ্ছে দর্শন। সেই কারণে জগতের এমন কোনো বিষয় নেই যা দর্শনের আলোচনার অন্তর্ভুক্ত হতে পারে না। সমস্ত বিষয়, জগতে যা কিছু আছে, জীবনে যা কিছু আছে, সব কিছুই দর্শনের আলোচনার বিষয়ের মধ্যে ঢুকতে পারে। তার মানে এটা কত বিপুল সম্ভার, এর বিস্তৃতি কত বেশি, বুঝতেই পারছো? আচ্ছা, এবার হচ্ছে আলোচনা তো করে, তাহলে জানলাম কি সমগ্র জগৎ আর জীবন নিয়ে। এবার ব্যাপার হচ্ছে কি দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে। এই যে দর্শন যে সমগ্র জগৎ আর জীবন নিয়ে আলোচনা করে, জগৎ আর জীবন নিয়ে আলোচনা করে আমি পড়লাম। এবার এটা হচ্ছে যে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে। তার মানে আমরা জানতে চাইছি দর্শনের দৃষ্টিভঙ্গি কি। দেখো, দর্শনের দৃষ্টিভঙ্গি মানে পদ্ধতি, কিছু তো একটা পদ্ধতি হবে, সব কিছুরই একটা পদ্ধতি থাকে যে এই পদ্ধতিতে এই বিষয়টা আলোচনা করে। বিজ্ঞানের যেমন পদ্ধতি আছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ। বিজ্ঞান যে পদ্ধতি ব্যবহার করে তা হলো পর্যবেক্ষণ আর পরীক্ষণ। কিছু সার্ভে করে, মানে কিছু পর্যবেক্ষণ করে, তারপরে পরীক্ষাগারে সেটাকে পরীক্ষা করে। এই ধরনের পদ্ধতি হলো বিজ্ঞানের। এবার হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে দর্শনের দৃষ্টিভঙ্গি কী। আচ্ছা, এবার তাহলে দর্শনের দৃষ্টিভঙ্গি কী। দর্শনের দৃষ্টিভঙ্গি যেহেতু এটা জগৎ আর জীবনের সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে, তার মানে এটা বিজ্ঞানকে নিয়েও আলোচনা করে। বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সমস্ত কিছু, ইতিহাস ভূগোলে যে বিষয় নিয়ে আলোচনা করে, বিজ্ঞান যে বিষয় নিয়ে আলোচনা করে, সেই সমস্ত কিছু নিয়েই দর্শন আলোচনা করতে পারে, কোনো বাধা নেই দর্শনের ক্ষেত্রে। তাহলে দর্শনের পদ্ধতি কি হবে? কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি কি হবে? দর্শনের কোনো নির্দিষ্ট পদ্ধতি হবে? দর্শন কি কোনো একটা নির্দিষ্ট দিক থেকে দেখলে হবে? যেমন একটা টেবিল আছে, যেমন ধরো একটা এরকম টেবিল আছে, যখন তুমি টেবিলটাকে এই দিক থেকে দেখছো তখন তোমার মনে হচ্ছে টেবিলটা এত চওড়া, কিন্তু যখন তুমি এই দিক থেকে দেখছো তখন মনে হচ্ছে টেবিলটা তো বেশি চওড়া নয়, এত ছোট্ট চওড়া এই ছোট্ট অংশটা। তার মানে আমাদের যে দৃষ্টিভঙ্গি থেকে দেখব বস্তুকে আমাদের সেই রকম দেখতে লাগবে। কিন্তু দর্শন তো পুরো জগৎ আর জীবন নিয়ে আলোচনা করছে, তার সুতরাং কোনো একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে এই দিক থেকে বা এই দিক থেকে দেখলে হবে না, তো তাকে সমস্ত দিক থেকে দেখতে হবে। তাই জন্য দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সামগ্রিক। ঠিক আছে, কোনো খণ্ড আলোচনা দর্শন করে না, সমগ্র আলোচনা করে, তাই সমস্ত দিক থেকে তাকে দেখতে হয়। এই জন্য দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সামগ্রিক। তার মানে আমাদের দর্শনের আলোচনার বিষয় হচ্ছে সমগ্র জগৎ আর জীবন, আর সেই ক্ষেত্রে আলোচনার সময় আমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে সামগ্রিক, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নয়, খণ্ড দৃষ্টিভঙ্গি নয়, দৃষ্টিভঙ্গি হতে হবে সামগ্রিক। এবার দর্শনের শাখা তো আমরা দেখলাম, এটাকে আমরা দর্শনের শাখা বলে লিখে রেখে দিতে পারি। দর্শনের শাখা এই পুরো অংশটা যেটা আমরা পড়ে দেখেছি এখানে। এবার হচ্ছে একটা জিনিস, যেমন দেখো তোমার পরিবারে যদি, আমাদের পরিবারে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাটাকে মেটাতে নানা রকম অনেক কিছু করতে হয় আমাদেরকে। সেই সমস্যাটাকে মেটাতে গেলে অনেক রকম কর্মপদ্ধতি অবলম্বন করতে হয়। শুধুমাত্র আমাদের পরিবারের সমস্যা মেটাতে যদি এত কিছু আমাদেরকে এফর্ট লাগাতে হয়, ভাবো সমগ্র জগতের জীবনের যত সব সমস্যা আছে, যত সব প্রশ্ন আছে, সেইগুলো সদুত্তর করতে দর্শনকে কত এফর্ট লাগাতে হয়, অনেক এফর্ট লাগাতে হয়। কিন্তু দর্শনের একটা নিজস্ব সমস্যা রয়েছে। দর্শন ঠিক করে দেয় না
যে আমার আলোচনার বিষয় হলো এতটা। বিজ্ঞান যেমন ঠিক করে দেয়, যেমন ভৌত বিজ্ঞান সেই ভূত জগৎ নিয়ে আলোচনা করে, জীবন বিজ্ঞান সে কেবলমাত্র জীবিত বস্তুগুলোর জীবন নিয়ে আলোচনা করবে, ভূগোল সে কেবল এই জগতের যে সমস্ত প্রকৃতির মানে জলবায়ু এই ধরনের জিনিসগুলো যে আছে সেগুলো নিয়ে আলোচনা করবে, ইতিহাস অতীতের ঘটনা নিয়ে আলোচনা করবে। এদের নির্দিষ্ট করা আছে যে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দর্শনের কোনো নির্দিষ্ট বিষয় নেই যে দর্শন এইটুকুর মধ্যে আলোচনা করতে পারে, এর থেকে বেরোতে পারে না, এইরকম কোনো নির্দিষ্ট সীমা নেই দর্শনের। সেইটা দর্শনের একটা সমস্যা। তাহলে দর্শনের সমস্যা কি বলতো? দর্শনের সমস্যা হলো স্বরূপের সমস্যা। দর্শনে কিন্তু নির্দিষ্ট কোনো স্বরূপ নেই, কোনো নির্দিষ্ট বাধা ধরা কিছু নেই। তাহলে দর্শনের সমস্যা হলো স্বরূপের সমস্যা। তার নির্দিষ্ট সীমার ঠিক ঠিকানা নেই, তার নির্দিষ্ট সীমা ঠিক করে দেওয়া নেই। সমগ্র জীবন আর জগৎ নিয়ে আলোচনা করছে। ইতিহাস ভূগোল বিজ্ঞানের মতো তার নির্দিষ্ট পরিসীমা নেই, তার পরিসীমা হচ্ছে অনন্ত। সেইটা দর্শনের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়। সেই জন্য দার্শনিকদের মতগুলোও মেলে না, যে যার নিজের মতো করে কোনো জিনিসের ব্যাখ্যা করে। আচ্ছা, তারপরে হচ্ছে যে দর্শনের সিদ্ধান্ত। দর্শনের সিদ্ধান্ত দেখো, যেহেতু আমি বললাম কি দর্শনের নির্দিষ্ট কোনো পরিসীমা নেই, দর্শনের বিস্তৃতি হচ্ছে অসীম। আকাশের দিকে তাকালে যেমন আকাশের সীমা আমরা বুঝতে পারি না, দর্শনের ক্ষেত্রেও সেরকম, এর কোনো নির্দিষ্ট সীমা নেই, অসীম। এর আলোচনার বিষয় হচ্ছে অসীম। যে কোনো জিনিসকেই দর্শনে আলোচনার বিষয়ে অন্তর্ভুক্ত করা যেতে পারে। যেহেতু এর নির্দিষ্ট কোনো বিষয় নেই, তাই জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্নজন বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করে। সেই জন্য এর নির্দিষ্ট কোনো সিদ্ধান্তও পাওয়া যায় না। দর্শনের এমন কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না যেটাকে সবাই গ্রহণ করে। নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দর্শনের হয় না, তার মানে সর্বজন গ্রাহ্য সিদ্ধান্ত পাওয়া যায় না। তাহলে সিদ্ধান্ত সর্বজন গ্রাহ্য নয়, ঠিক আছে। যেহেতু এর সিদ্ধান্ত সর্বজন গ্রাহ্য হয় না, সর্বজন গ্রাহ্য সিদ্ধান্ত হয় না, এই বিপুল ক্ষেত্রে যে যার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে বিচার করতে থাকে। তো তার মানে দেখো, আমরা এইটুকু জানলাম, এই অংশটুকু থেকে আমরা এইটুকু জানলাম কি দর্শনের আলোচনার বিষয় হচ্ছে অপরিসীম। সে সমগ্র জগৎ আর জীবন নিয়ে আলোচনা করে। সেই জন্য দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে সাধারণ একটা সংজ্ঞা, দর্শনের একটা সাধারণ সংজ্ঞা আমরা এরকম লিখতে পারি যে দর্শন হলো এমন শাস্ত্র যা সমগ্র জগৎ, আচ্ছা প্রথমে জীবন লিখে দিলাম, ঠিক আছে, সমগ্র জীবন ও জগৎ সম্পর্কে সুসংবদ্ধ ও এটা কি লিখবো, আচ্ছা দর্শন হলো এমন শাস্ত্র যা সমগ্র জগৎ ও জীবন সম্পর্কে সুসংবদ্ধ ও সামগ্রিক লিখতে পারি, সামগ্রিক আলোচনা করে। তাহলে দর্শন হলো এমন শাস্ত্র যা সমগ্র জগৎ ও জীবন সম্পর্কে সুসংবদ্ধ ও সামগ্রিক আলোচনা করে। এটা একটা দর্শনের সাধারণ একটা আমরা সংজ্ঞা এরকম একটা করে নিতে পারি। যেহেতু আমরা এইটুকু অংশ পড়ে যেটুকু বুঝলাম তাতে আমরা এরকম একটা তোমার হচ্ছে এরকম একটা সংজ্ঞা নিজেরা করে নিতে পারি কি দর্শন হলো এমন একটা শাস্ত্র যা সমগ্র জগৎ ও জীবন সম্পর্কে সুসংবদ্ধ ও সামগ্রিক আলোচনা করে। এবার দেখো, এই দর্শন নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে আমরা দার্শনিক বলি। দর্শন নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা দার্শনিক বলি। দর্শন নিয়ে আলোচনা করে যায় তাদেরকে আমরা দার্শনিক বলি। আচ্ছা, এই দর্শনের ইংরেজি প্রতিশব্দ আছে একটা, সেটা হচ্ছে ফিলোসফি। ঠিক, দর্শনের একটা ইংরেজি প্রতিশব্দ আছে, সেটা হচ্ছে ফিলসফি। দেখো, কেননা এই দর্শনটা মানে ফিলসফি কিন্তু পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রেও চর্চা করা হয়েছে, পাশ্চাত্য দর্শনেও চর্চা হয়েছে, ভারতীয় দর্শনেও চর্চা হয়েছে। তো ভারতে এটাকে দর্শন বলবে,
আর পাশ্চাত্যে এটাকে ফিলসফি বলবে। আর যারা ফিলসফি নিয়ে আলোচনা করে তাদেরকে বলা হয় ফিলসফার। ঠিক আছে, তাহলে দর্শন নিয়ে যারা আলোচনা তারা দার্শনিক বলা হয় ভারতের ক্ষেত্রে, কিন্তু পাশ্চাত্যের ক্ষেত্রে এটাকে ইংরেজিতে বলে, সেখানে এটাকে ফিলসফি বলছে। আর যারা ফিলসফি নিয়ে আলোচনা করে তাদেরকে ফিলসফার বলছে। ঠিক আছে, এবার আমরা এইগুলোর অর্থগুলো পড়ব, মানে দর্শন অর্থ, আমরা এই দর্শন যে পড়ছি বা ফিলসফি যে পড়ছি সেগুলোর অর্থ কী এটা পড়ব। আচ্ছা, এই যে দর্শন কথাটা এসেছে সংস্কৃত দৃশ ধাতু থেকে। ঠিক আছে, দর্শন কথাটা এসেছে সংস্কৃত দৃশ ধাতু থেকে। তো এটাকে সংস্কৃতে এরকম হয়, দৃশ যুক্ত অনট ইকুয়াল সমান সমান দর্শন, এরকম। তার মানে অনট প্রত্যয় যোগ হয়েছে এখানে, দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটা আমরা পেয়েছি। তাহলে যদি আমরা দৃশ ধাতুটার যদি অর্থ জেনে নিই, এই দৃশ ধাতুটার যদি অর্থটা জেনে নিই, তাহলে আমরা দর্শনের অর্থটা কিছুটা অনুমান করতে পারবো। দৃশ ধাতুর অর্থ হচ্ছে, দৃশ ধাতুর একেবারে সাধারণ অর্থ, একদমই সাধারণ অর্থ হচ্ছে দেখা, মানে প্রত্যক্ষ করা আর কি, দেখা বা প্রত্যক্ষ করা, এটাকে আমরা বলছি। তার মানে আমরা চোখ দিয়ে যা কিছু দেখছি সেটাকে সাধারণ অর্থে দৃশ ধাতুর অর্থ, সেটাকে বলবো সাধারণ অর্থে দৃশ ধাতুর অর্থ। তাহলে সাধারণ অর্থে দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা, জগৎকে দেখা বলতে পারো, জীবনকে দেখা বলতে পারো। কিন্তু বৃহৎ অর্থে, বৃহৎ এটা সংকীর্ণ অর্থ, সংকীর্ণ অর্থে জগৎকে দেখা, জগতের চারপাশে যা কিছু আমরা চোখ মেললেই দেখতে পাচ্ছি সেইগুলো। কিন্তু বৃহৎ অর্থে মানে ভারতীয় দর্শনে এই দেখা কথাটার অন্যরকম একটা অর্থ করা হয়েছে। ভারতীয় দর্শনে এই দেখা কথাটার অর্থ করা হয়েছে আত্মাকে দেখা। ঠিক আছে, এই দেখা কথাটা যখন সংকীর্ণ অর্থে আমরা বলি, দেখা মানে চোখ মেললেই, আমরা ঘুম থেকে উঠে চোখটা খুললেই যা কিছু দেখতে পাচ্ছি, মানে চারপাশের জগতে, ঘুমিয়ে না থাকলেই হলো, চোখটা খোলা রাখলেই হলো, সেই ক্ষেত্রে সেই দেখাটা হচ্ছে সংকীর্ণ অর্থ দেখা, যেটা আমরা চোখ খুললে যাদের দৃষ্টিশক্তি আছে তারা সবাই দেখতে পাবে। কিন্তু ভারতীয় দর্শনে এই দৃশ ধাতুটার অর্থ করা হয়েছে আত্মাকে দেখা। এবার এখানে যদি দেখা কথাটার অর্থ আমরা চোখ খুললেই যা কিছু দেখি সেগুলোকে বলি, তাহলে সেই অর্থে আমরা আত্মাকে কিন্তু দেখতে পাই না। আমরা কি পাই আত্মাকে দেখতে? পাই না দেখতে। তাহলে এই ক্ষেত্রে এই দেখাটা, আত্মাকে দেখাটা একটা বৃহৎ অর্থে দেখা। এখানে আত্মাকে দেখা মানে চোখ মেলে আত্মাকে দেখা তা নয়, এখানে হচ্ছে আত্মাকে দেখা মানে হচ্ছে সত্যের বা তত্ত্বের উপলব্ধি, মানে যা সত্য তার উপলব্ধি। অর্থাৎ ভারতীয় দর্শনে আমরা এবার এখানে লিখতে পারি, ভারতীয় দর্শনে দর্শন কথার অর্থ সত্য দর্শন। সত্য দর্শন মানে, সত্য দর্শন মানে সত্যকে উপলব্ধি করে জীবনে প্রতিষ্ঠা করা। এবার একটা জিনিস দেখো, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা, তার অনেক কিছুই হয়তো আমরা জানি, অনেক সত্যই আমরা জানি, কিন্তু জেনেও কি করি, নিজের জীবনে সেগুলো মানতে পারি না। ভারতীয় দর্শনে কিন্তু সত্যকে জানতে হবে এবং জানার পরে সেটাকে জীবনে, নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, নিজের জীবনে সেগুলোকে মেনে চলতে হবে। তাহলে ভারতীয় দর্শনে সত্য দর্শন মানে হচ্ছে সত্যকে উপলব্ধি করে জীবনে প্রতিষ্ঠা করা। একটা বৃহৎ অর্থ আমরা দেখতে পাচ্ছি, একটা বৃহৎ অর্থ। আমরা ছোটোবেলা থেকে নিজেদের মা বাবার কাছ থেকে বা আশেপাশে অনেকজনের কাছ থেকে বহু ভালো জিনিস শিখি, কিন্তু শিখলেও তার মানে আমরা সত্যকে উপলব্ধি করি, কিন্তু সত্যকে উপলব্ধি করলেও
জীবনে প্রতিষ্ঠা করতে পারি না। তাহলে এটাও অনেকটা ইম্পর্টেন্ট না, যে যে সত্যগুলোকে আমরা জানছি সেগুলোকে জীবনে প্রতিষ্ঠা করা। তাহলে ভারতীয় দর্শনে দেখো কঠোর, এটা একটা সাধনা বলতে পারি। ভারতীয় দর্শনে দর্শন কথার অর্থ হচ্ছে সত্যকে উপলব্ধি করে জীবনে প্রতিষ্ঠা করা। ভারতীয় দর্শনের দর্শন কথার অর্থ হচ্ছে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। সত্য দর্শন মানে হচ্ছে সত্যকে উপলব্ধি করে জীবনে প্রতিষ্ঠা করা। বৃহৎ একটা অর্থ এবং একটা মহৎ অর্থ, যেগুলো আমরা অনেক সাধক সাধিকাদেরকে হয়তো তাদের জীবনে উপলব্ধি করে তারপরে জীবনে প্রতিষ্ঠা করতে দেখেছি। যেমন গৌতম বুদ্ধ যে সত্যটাকে উপলব্ধি করেছিলেন, সংসার জীবন ছেড়ে দিয়ে সেটাকে নিজের জীবনে প্রতিষ্ঠা করার পিছনে লেগে গিয়েছিলেন, চেষ্টাতে লেগে গিয়েছিলেন। আচ্ছা, তো চলো আমরা এবার দর্শনের দর্শনের অর্থ দেখে নিলাম। আর যারা দর্শন নিয়ে চর্চা করে, মানে যারা সত্যকে উপলব্ধি করে জীবনে প্রতিষ্ঠা করতে পারে, তারাই হলেন দার্শনিক। তারপরে এবার ফিলসফি। পাশ্চাত্য দর্শনটাকে ইংরেজিতে বলা হয় ফিলসফি। আসলেই অনেক আগে পাশ্চাত্য দর্শনে গ্রীসে দর্শন চর্চা শুরু হয়ে গিয়েছিল। তো আমরা যদি ফিলসফি কথাটাকে ভাঙি, তাহলে দেখব আমরা যে আমরা দুটো গ্রিক শব্দ পাচ্ছি। যেমন কি দেখলো, আচ্ছা দেখি চলো, ফিলোসফি। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ফিলোস আর সোফিয়া। এই যে ফিলসফি কথাটা, এটা এই দুটো শব্দ থেকে এসেছে, ফিলস আর সোফিয়া। এই দুটোই কিন্তু গ্রিক শব্দ। ঠিক আছে, এই ফিলস আর সোফিয়া এই দুটোই হচ্ছে গ্রিক শব্দ। ফিলস কথার অর্থ হচ্ছে অনুরাগ, মানে আগ্রহ, যাকে বলি আমরা আগ্রহ বা অনুরাগ। আর সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান। ঠিক আছে, তাহলে ফিলসফি কথার অর্থ কী হবে? জ্ঞানের প্রতি অনুরাগ। যদি ফিলস কথার অর্থ হয় অনুরাগ আর সোফিয়া কথার অর্থ হয় জ্ঞান, তাহলে ফিলসফি কথার অর্থ কী হবে? জ্ঞানের প্রতি অনুরাগ। ঠিক আছে, তার মানে পাশ্চাত্য দর্শনে ফিলসফির চর্চা মানে হচ্ছে জ্ঞানের, মানে জানার ইচ্ছে, যার জানার আগ্রহ আছে, জানার আগ্রহকেই এখানে ফিলসফি বলা হয়। আর যার জানার আগ্রহ আছে তাকেই ফিলসফার বলা হবে। যার জ্ঞানের প্রতি অনুরাগ আছে তাকেই ফিলসফার বলা হবে। ঠিক আছে, দেখো এই ফিলসফার কথাটা, এই যে ফিলসফার কথাটা, এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন পিথাগোরাস বলে একজন দার্শনিক। এটা একটা শর্ট প্রশ্ন হতে পারে, এখানে লিখে দিই। পিথাগোরাস সর্বপ্রথম এখানটা গ্যাপ হয়ে গেল। ফিলসফার জয়েন করে দিই, এটা আলাদা নয়, একসাথেই হবে। ফিলসফার কথাটি ব্যবহার করেন। ঠিক আছে, ফিলসফার কথাটা যদিও পিথাগোরাস প্রথমে ব্যবহার করেন, তবে সক্রেটিস বলে একজন দার্শনিক, নাম শুনে থাকতে পারো, সেই সক্রেটিস কিন্তু প্রথম এই জ্ঞানের প্রতি, ফিলসফি কথাটার অর্থ যে জ্ঞানের প্রতি অনুরাগ, আর ফিলসফার মানে জ্ঞানের প্রতি অনুরাগী, সেইটা প্রথম অর্থটা করেন কিন্তু সক্রেটিস। যদিও ফিলসফার কথাটা কে প্রথম ব্যবহার করেন এরকম প্রশ্ন থাকলে সেখানে পিথাগোরাসই উত্তর করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভারতীয় দর্শনে আমরা দেখলাম দর্শন কথার অর্থ হচ্ছে সত্যের প্রতি, সত্যের মানে সত্য দর্শন, সত্যকে উপলব্ধি করে জীবনে প্রতিষ্ঠা করা। আর তাহলে দর্শন কথার অর্থ দেখলাম সত্য দর্শন। আর এখানে ফিলসফি কথার অর্থ দেখলাম জ্ঞানের প্রতি অনুরাগ। ঠিক আছে, দুটোর অর্থের একটু
অর্থ একটু আলাদা আছে। এখানে পাশ্চাত্য দর্শনে জ্ঞানের প্রতি অনুরাগী হলেই তাকে ফিলসফার বলা যাবে। আর এখানে কিন্তু একটু বেশি টাফ। দার্শনিক তাকেই বলা যাবে যে সত্যকে শুধু উপলব্ধি করবে তা নয়, সেটাকে নিজের জীবনে প্রতিষ্ঠাও করবে। এটার অর্থ অনেক বৃহৎ অর্থ। ভারতীয় দর্শনের ক্ষেত্রে দর্শন শব্দের অর্থ অনেক বৃহৎ। সেখানে শুধুমাত্র সত্যকে উপলব্ধি করলেই হবে না, মানে সত্যকে শুধু জানলেই হবে না। এখানে দেখো জ্ঞানের প্রতি অনুরাগ থাকলেই তাকে ফিলসফার বলা যাচ্ছে, মানে সত্যের প্রতি অনুরাগ থাকলেই তাকে ফিলসফার বলা যাচ্ছে। কিন্তু এখানে সত্যের প্রতি অনুরাগ থাকলেই শুধু হচ্ছে না, তাকে জীবনে প্রতিষ্ঠাও করতে হবে, তবেই তাকে আমরা দার্শনিক বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এই তো গেল হচ্ছে অর্থটা। আমরা ফিলসফি আর যে দর্শনের যে অর্থটা দেখছিলাম সেটা এটা গেল। আচ্ছা, এবার এই যে আমরা দর্শন পড়ছি, এইটার সময়কাল কখন থেকে শুরু হলো এইভাবে দর্শন চর্চা করা? এত যুগ আগে শুরু হয়েছে যে আমরা সেই সময়কালকে বছরে হিসাব করতে পারি না। তো সেই জন্য দর্শনের সময়কালকে ওই জন্য এক মিনিট, সেই জন্য দর্শনের এই পুরো সময়কালটাকে না 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, জানো। একটা হচ্ছে প্রাচীন, মধ্য, আর একটা হচ্ছে আধুনিক। আচ্ছা, তাহলে এই 3টে যুগে ভাগ করা হয় দর্শনের সময়কালকে। প্রাচীন যুগে ঠিক কোন সময় থেকে তা তো জানা যায় না, তবে তোমার হচ্ছে এই সবগুলোই কিন্তু যীশু খ্রিস্টের জন্মের আগে। ঠিক আছে, এই যে প্রাচীন তো একদমই যীশু খ্রিস্টের জন্মের আগে। আমরা ওই একটু সাল যেগুলো আমরা জানতে পারি সেগুলো আমরা বলে দেব। আচ্ছা, তার আগে বলি একেবারে প্রাচীন যুগে সেই সময়কালটা ঠিক কত খ্রিস্টাব্দ বা কিছু সেই সব জানা যায় না, তবে সেই সময়কার প্রথম দার্শনিক বলতে পারি আমরা থেলসকে। তারপরে তোমার বলতে পারি পারমেনাইডিস, আচ্ছা যাই হোক, তো থেলস, আচ্ছা আগে থেলস অ্যানাক্সিমেনিস লিখি। থেলস অ্যানাক্সিমেনিস, অ্যানাক্সিমেন্ডার, তারপর তোমার ধরো পিথাগোরাস, নামটা তোমরা আগে শুনলে, পিথাগোরাস। এবার হেরাক্লিটাস লিখতে পারি, হেরাক্লিটাস। তারপরে পারমেনাইডিস, এরকম কিছু ধরো আমরা এরকম কিছু প্রাচীন দার্শনিকের নাম জেনে রাখতে পারি আমরা। এরা সকলেই, এখানে আলোচনাটা শুরু হয়েছিল, দর্শনের আলোচনাটা এখানে শুরু হয়েছিল যে জগৎ কী দিয়ে গঠিত। এদের আলোচনার বিষয় ছিল, প্রত্যেকের আলোচনার বিষয় ছিল হচ্ছে জগৎ কী দিয়ে গঠিত। এই যে পুরো জগৎটাকে আমরা দেখছি সেটা কী দিয়ে গঠিত। এই ধরনের থেলস বলেছিলেন জল দিয়ে গঠিত, সেরকম অ্যানাক্সিমেনিস বলেছিলেন বায়ুকে অগ্নি বলেছিলেন, তারপরে বায়ু, তারপরে পিথাগোরাস সংখ্যা তত্ত্বে বিশ্বাস করেছিলেন, হেরাক্লিটাস পরিবর্তনশীলতাতে বিশ্বাস করেছিলেন, পারমেনাইডিস হচ্ছে স্থায়িত্বে বিশ্বাস করেছিলেন। তো এইভাবে এনাদের আলোচনার বিষয় ছিল জগতের উৎপত্তি কিভাবে হয়েছে, মানে এই জগৎ কী দিয়ে গঠিত, এই ছিল এনাদের আলোচনার বিষয় এই সময় প্রাচীন যুগে 2-4টে এই তোমার হচ্ছে দার্শনিকের নাম আমরা মনে রাখতে পারি, থেলস, অ্যানাক্সিমেন্ডার, পিথাগোরাস, হেরাক্লিটাস, পারমেনাইডিস করে, এরকম করে কিছু একদম প্রাচীন দার্শনিক। তাহলে দেখো থেলস হচ্ছে। আচ্ছা, এরপর প্রাচীন যুগে কিছু এরকম আলোচনা হলো। তারপরে এবার মধ্যযুগটা দর্শনের ক্ষেত্রে একেবারে অন্ধকার যুগ। কেননা কি এই সময়ে তোমার ধর্মের যে আচার অনুষ্ঠান সেটাই প্রাধান্য পেতে শুরু করে। মানে চার্চের যারা প্রার্থী ছিলেন, যারা ওখানকার পুরোহিত বলা হয় আর কি,
তারা তারা সেই সময় প্রাধান্য বিস্তার করতে লাগলেন এবং এই সময়ে মধ্যযুগে দর্শন চর্চার আর কিছুই বাকি রইল না, শুধুমাত্র আচার অনুষ্ঠানটুকুই বাকি রইল। আচার অনুষ্ঠানটার মাধ্যমেই এই সময়টা অন্ধকার যুগের মধ্যে দিয়ে চলল। এই সময়ে ছিলেন কিছু সোফিস্ট। এনারা মনে করতেন কি মানুষই সব কিছুর মূল। এরা মনে করতেন যে প্রত্যক্ষই জ্ঞান। এরা মনে করতেন প্রত্যক্ষই জ্ঞান, প্রত্যক্ষের বাইরে আর কিছু নেই, যা কিছু আমরা দেখছি সেইটুকুই জ্ঞানের সীমানা, মানে অনেক সংকীর্ণভাবে দেখতেন এবং মনে করতেন যেহেতু আমরা দেখছি যেটুকু ওটুকুই জ্ঞান, এর বাইরে কিছু নেই। সেই কারণে বলতেন কি মানুষই সব কিছুর মানদণ্ড, মানে মানুষ যা বলবে সেটাই সত্য হবে, মানুষ যেটাকে মিথ্যে বলবে সেটাই মিথ্যে হবে। তার মানে এরা মানুষকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে, যার জন্য দর্শন চর্চা থেকে এরা পুরো সরে গিয়েছিল। এরা শুধুমাত্র প্রত্যক্ষ জগৎকে নিয়েই সন্তুষ্ট ছিল এবং এই সময়ে ধর্মের নানা কুসংস্কার আঁকড়ে ধরতে শুরু করে। তো এই সময়টা একটা দর্শনের ক্ষেত্রে একটা অন্ধকার যুগ আমরা বলতে পারি, এই মধ্যযুগটা। ঠিক আছে, এবার এই সোফিস্টদের প্রতিবাদ স্বরূপ যে আধুনিক যুগে যে সমস্ত দার্শনিকদের উদ্ভব হলো, তারা দর্শনকে আবার স্বমহিমায় প্রতিষ্ঠা করলেন। এদের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় সক্রেটিসের নাম, সক্রেটিস। তারপরেই উল্লেখ করতে হয় তারই শিষ্য প্লেটো। তারপর উল্লেখ করতে হয় তারই শিষ্য অ্যারিস্টটল। এই ত্রিরত্ন হয়ে এলো আধুনিক যুগে। এই তিনজনেই গ্রিসের ছিলেন। তারা দর্শনকে এমন একটা মানে উচ্চতায় পৌঁছে দিয়ে যান, যেখান থেকে পরবর্তী দার্শনিকরা খুব সহজেই দর্শন আলোচনাকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারেন আর কি। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরা আবার এই সময়টাকে স্বর্ণযুগ বলা হয়। এই সময়টাকে যেমন অন্ধকার যুগ বললো, এই ত্রিরত্নের সময়টাকে এখানে আধুনিক দর্শনের ক্ষেত্রে বা দর্শনের ক্ষেত্রে স্বর্ণযুগ বলা হয়। তার মানে বুঝতেই পারছো এখান থেকে দর্শন কতটা এগিয়ে গিয়েছিল। এছাড়াও আধুনিক যুগে প্রচুর আরও দার্শনিক আছেন, যেমন আমরা দেকার্ত বলতে পারি, রেনে দেকার্ত, নামটা পুরোটাই বলা ভালো, রেনে দেকার্ত। তারপরে বলতে পারি স্পিনোজা, বেনেডিক্ট স্পিনোজা, বি স্পিনোজা লিখছে, বেনেডিক্ট স্পিনোজা। তারপর ধরো লিখতে পারি উইলিয়াম লাইবনিজ, লাইবনিজ, শুধু লাইবনিজ বললেও হবে, লাইবনিজ। দেখো এখানে আসলো দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। তারপরে এরা একটা নির্দিষ্ট ভাগ ছিল, দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, এদেরকে বুদ্ধিবাদী বলা হয়। পরে আমরা পড়বো কেন এরা দুই ভাগ হলো, বুদ্ধিবাদী। তারপরে হচ্ছে জন লক, জর্জ বার্কলে, ডেভিড হিউম। এদেরকে অভিজ্ঞতাবাদী বলা হয়। যাই হোক, তারপরে এলেন ধরো কান্ট, ফিক্টে, এনারা সব বিচারবাদী। তারপরে মিল, জন স্টুয়ার্ট মিল। তারপরে ধরো হারবার্ট স্পেন্সার। তারপরে পলসন বলতে পারি, পলসন একজন আছেন। এরকম করে অনেক তোমার হচ্ছে আধুনিক দার্শনিক প্রচুর আছে। আর একটা মনে পড়ছে, এটা বলি, বার্ট্রান্ড রাসেল।
কান্ট বলেছি, হারবার্ট স্পেন্সার, এরকম করে বহু দার্শনিক আরও আছেন যারা আধুনিক দর্শনের ক্ষেত্রে দর্শনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আচ্ছা, বার্ট্রান্ড রাসেল বলেছে। আচ্ছা, যাই হোক, তো এইরকম হচ্ছে কিছু দার্শনিকের নাম আমরা এরকম করে প্রাচীন যুগে, আধুনিক যুগে এগুলোতে মনে রাখতে পারি। এবার আমরা একটু বলবো সক্রেটিস সম্বন্ধে। আমি বললাম যেহেতু সক্রেটিস হচ্ছেন একদম যেখানে মধ্যযুগে অন্ধকার যুগে চলে গিয়েছিল দর্শন চর্চা, সেখান থেকে দর্শনকে উদ্ধার করে নিয়ে এলেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল সমহিমায় প্রতিষ্ঠা করলেন। তো সক্রেটিস সম্পর্কে একটুখানি এখানে পড়িনি। সক্রেটিস সম্পর্কে ইনি একজন গ্রিসের মানুষ ছিলেন, আগেই বললাম গ্রিসের মানুষ ছিলেন। গ্রিসের অ্যাথেন্সে জন্মগ্রহণ করেন। অ্যাথেন্সে জন্মগ্রহণ করেন, একটু লিখে দিই, জন্মগ্রহণ করেন। আচ্ছা, তাহলে ইনি অ্যাথেন্সে জন্মগ্রহণ করেন মোটামুটি ওই রকম 470 খ্রিস্টপূর্বাব্দে, মানে যীশু খ্রিস্টের জন্মের আগের সময় বলছে এগুলো। তো 470 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তারপরে এটা তার জন্ম হয় এবং আর মৃত্যু হয় হচ্ছে 399 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যু। ওনার মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল না, ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কেন সেটা বলছি। আচ্ছা, তার আগে বলি যে উনি কিন্তু একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবা একজন ভাস্কর ছিলেন, যারা মূর্তি তৈরি করেন, ভাস্কর। তো ওনার বাবা সফ্রোনিসকাস ছিলেন একজন ভাস্কর, তো আর মা ছিলেন একজন ধাত্রী। তো উনি তার মানে খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর উনি চেহারার দিক থেকেও কিন্তু খুব সুশ্রী ছিলেন এমন নয়। উনি কিন্তু ওনার হাইট কম ছিল। তারপর ওনার হচ্ছে পেটটা একটু স্ফীত ছিল, মানে একটু পেটটা মোটা, বেরিয়ে আসা মতো ছিল, পেটটা একটু মোটা ছিল। তারপরে উনি বেটে ছিলেন। তারপরে দেহটা মানে শরীরটাও একটু বেশ খানিকটা চওড়া ছিল। আর নাক খুব সুগঠিত ছিল না, নাক একটু মোটা ছিল। তো মানে সব মিলিয়ে আর কি উনি বেশ কুৎসিত দেখতে ছিলেন, দেখতে খুব একটা ভালো ছিলেন না। কিন্তু দেখতে ভালো ছিলেন না ঠিকই, কিন্তু তার জ্ঞান ছিল অসামান্য। এমনকি ওনার লেখাপড়া যে বিশাল ছিল তা নয়, লেখাপড়া ছিল না, কিন্তু অন্তরে জ্ঞান ছিল প্রচুর। ওনার যেটা দর্শন চর্চার পদ্ধতি ছিল সেটা হচ্ছে অন্যের মতকে খণ্ডন করা। উনি নিজের জন্য কোনো বই লিখে যাননি, পড়াশোনা তো জানতেন না, তো এমনিতে বই কিছু লিখে যাননি। উনি নিজের মত বলে কোনো বই লিখে যাননি। উনি শুধু অন্যের মতগুলো মুখে মুখে তাদের সাথে মানে তাদের মতকে খণ্ডন করতেন মুখে মুখে। তো অনেকে এটাকে নঅর্থক দান্তিক পদ্ধতিও বলেছেন। আচ্ছা, তো যাই হোক, উনি কী করতেন যে উনি সেই সময়ে যে বিখ্যাত মানুষেরা ছিলেন, পণ্ডিত মানুষেরা ছিলেন, তাদের মতগুলোকে খণ্ডন করতেন, কিন্তু নিজের জন্য কোনো বই লিখে যাননি। যেরকম আমি বলছি যে নিজের মত যে কোনো বইতে লিখে গেছেন এমন কিন্তু না। ওনার মৃত্যুদণ্ড কেন হলো? কেননা ওই সময়ে আমি বলছি না, এই যে মধ্যযুগ চলছিল, তারপরেই দেখো সক্রেটিস এসেছেন। তো এই যে মধ্যযুগ চলছিল, এই সময় চার্চের যারা পণ্ডিত ছিলেন তাদের রমরমা ছিল খুব বেশি। তারা নিজেদেরকে বিশাল পণ্ডিত ভাবতেন, নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবতেন। তো এনারা কি করেছিলেন? মানুষের মধ্যে কুসংস্কার প্রচার করেছিলেন যে ভগবানের পুজো করতে হবে। তো তারপরে বেশ কিছু বিধি নিষেধ চাপিয়েছিলেন। সক্রেটিস সেই সমস্ত কিছু অস্বীকার করেন। মানে সেই সময়কার যে প্রচলিত ঈশ্বর বলো, প্রচলিত দেব মূর্তি বলো, সেগুলোকে তিনি অস্বীকার করেছিলেন। তিনি মানুষকে নিজের মন থেকে উপাসনা করতে বলেছিলেন। তিনি চেয়েছিলেন দেশের যুব সমাজ যেন এই কুসংস্কারের মধ্যে ডুবে না যায়। তাহলে সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ আসে, যে সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ আসে যে তিনি দেবতাকে অস্বীকার করেন, তিনি যুবকদের বিপথে চালিত করেন, এরকম করে অভিযোগ আসে। এবং সেখানে বিচারের নামে একটা মিথ্যে প্রহসন হয় সেখানে বিচারে সক্রেটিসকে দোষী বলে ধার্য করা হয় এবং তার মৃত্যুদণ্ড হয়। তিনি যেহেতু এই যে প্রচলিত ধ্যান ধারণার থেকে ভিন্ন মত পোষণ করেছিলেন,
সেই জন্য তার মৃত্যুদণ্ড হয়। তাকে কারাগারে রাখা হয় এবং বিচারের 30 দিন পরে তার মৃত্যুদণ্ড হয়। সক্রেটিসের মৃত্যু হয় 399 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, এবার ওনার শিষ্য হলেন প্লেটো। সক্রেটিসের শিষ্যই ছিলেন প্লেটো। প্লেটো কিন্তু বেশ ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। প্লেটো কিন্তু খুব বুদ্ধিবাদী দার্শনিক, তিনি খুব বুদ্ধিমান ছিলেন, তো ইনি খুব বুদ্ধিমান ছিলেন প্লেটো, এবং তিনি বেশ ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু তিনি বেশ ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার মানে সেই জন্য আর কি রাজনীতির প্রতি তার ভীষণ আগ্রহ ছিল। যেহেতু খাওয়া পড়ার কোনো অভাব নেই, তো তার রাজনীতির প্রতি বেশ আগ্রহ ছিল। কিন্তু যখনই তার গুরু সক্রেটিসকে বিনা দোষে মৃত্যুদণ্ড দিলেন, তখনই তার রাজনীতি এবং রাষ্ট্রের প্রতি বিশ্বাস চলে যায়। তারপর তিনি আচ্ছা, তার আগে জন্মটা বলে দিই। সম্ভবত, এটা ঠিক করে জানা যায় না, সম্ভবত 421 থেকে 427 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কখনো ওনার একটা জন্ম হয়। ঠিক আছে, ইনিও গ্রিসের অ্যাথেন্সেই জন্ম হয়। এনারও গ্রিসে, লিখে দিই, এটা ভালো, জায়গাগুলো একটু মনে রাখা ভালো। গ্রিসে অ্যাথেন্সে জন্ম হয়। এবার জন্মের সময় বছরটা যেহেতু ঠিক করে জানা যায় না, সেই কারণে মৃত্যুর বছরটাও ঠিক করা যায় না। তবে মোটামুটি 82 বছর বয়সে মারা যান। হ্যাঁ, 82 বছর বয়সে মারা যান। আচ্ছা, যা 82 বছর বয়সে মারা যান। আচ্ছা, কি বলছিলাম, যে ইনি রাজনীতির প্রতি খুব আগ্রহ ছিল, কিন্তু যখন ওনার গুরু সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখনই ওনার রাষ্ট্রের প্রতি আর রাজনীতির প্রতি বিশ্বাস চলে যায়। তারপর থেকে উনি, মানে 399 পর থেকে, 399 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে উনি গ্রিসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন, এদিক ওদিক ঘুরে বেড়ান, এবং তারপর শেষে দিকে 387 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ 387 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি খুব তোমরা নাম শুনে থাকতে পারো। খ্রিস্টাব্দে একাডেমি নামে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একাডেমি প্রতিষ্ঠা করেন। খ্রিস্টাব্দে তিনি তাহলে একাডেমি প্রতিষ্ঠা করেন। এই যে বিদ্যালয়টা, এই বিদ্যালয়ে ওনার একটাই উদ্দেশ্য ছিল, যে যুব সমাজকে সুশিক্ষিত করে তোলা, সঠিক শিক্ষায় বড় করে তোলা, যেটা সক্রেটিস চেয়েছিলেন, কি যুব সমাজের মধ্যে যেন কোনোভাবেই কুসংস্কার আশ্রয় নিতে না পারে, সঠিক পথে যেন তারা মানুষ হয়, উনি চেয়েছিলেন। আর তার সেই চাওয়াটাকে একাডেমির মাধ্যমে প্লেটো পূরণ করতে চাইলেন। তো একাডেমি প্রতিষ্ঠা করলেন এবং শেষ জীবনটা উনি সেই একাডেমিতেই কাটিয়েছিলেন। সক্রেটিস কোনো বই লিখে যাননি ঠিকই, কিন্তু প্লেটো বেশ কিছু বই লিখে গেছেন। যেমন দেখো, আমরা 2-4টে গ্রন্থের কথা আমরা মনে রাখতে পারি, 2-4টে গ্রন্থের কথা মনে রাখতে হবে, শর্ট প্রশ্ন হিসেবে আসতেও পারে। যেমন ধরো প্রোটাগোরাস, একটা হতে পারে, একটা এখানে লিখি, একটা হচ্ছে দ্য রিপাবলিক, এটা খুব বিখ্যাত একটা গ্রন্থ। আরও 2-4টে মনে রাখতে পারি, যেমন ধরো মিনো, তারপরে আরও ধরো, আচ্ছা ফিডো হতে পারে, আর একটা মনে পড়ছে আমার এখানে, থিয়েটিটাস। তারপর নিজের বই থেকে যা গ্রন্থ পাবেন সেগুলো কালেক্ট করতে পারো। এই 2-4টে গ্রন্থের নাম মনে রাখলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যারিস্টটল। আচ্ছা, অ্যারিস্টটল ছিলেন প্লেটোর শিষ্য। অ্যারিস্টটলও বেশ খানিকটা মানে একেবারে দরিদ্র ফ্যামিলি ছিলেন তা নয়, কেন কি উনি ম্যাসিডনে জন্মগ্রহণ করেন, আর ম্যাসিডনের যিনি রাজা ছিলেন, ম্যাসিডনের রাজার চিকিৎসক ছিলেন তার অ্যারিস্টটলের বাবা। ঠিক আছে, তো সেই হিসেবে খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তা নয়, তবে উনি মোটামুটি এই খ্রিস্টপূর্বাব্দে
384 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে এটা মনে রাখতে হবে 470, এটা একটু মনে রাখতে হবে 421 থেকে 427 মোটামুটি। তাহলে 470, 421 থেকে 427 আর 384, এই 3টে সাল হচ্ছে এই 3 রত্নের জন্মগ্রহণের সময়। 384 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তারপরেই তিনি তারপরে তার একটা সময় তার বাবার মৃত্যু হয়। তার বাবা ছিলেন, বললাম আমি, ম্যাসিডোনিয়ার রাজার চিকিৎসক ছিলেন। তো তার বাবার মৃত্যু হলে তিনি তারপর সেখান থেকে অ্যাথেন্সে চলে আসেন, ম্যাসিডোনিয়া থেকে অ্যাথেন্সে চলে আসেন। 27 বছর বয়সে এরকম হবে মোটামুটি। তো তখন তিনি অ্যাথেন্সে চলে এলেন এবং অ্যাথেন্সে এসে প্লেটোর যে একাডেমি, এই বিদ্যালয়টা, সেখানে যোগ দিলেন। তারপর সেখানে ভীষণভাবে প্রভাবিত হলেন এবং সেখানে থেকে গেলেন। তারপরে তিনি বিভিন্ন জায়গায়, তারপর সেখানে শিক্ষা লাভ করার পরে তিনি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং শেষের দিকে তিনি নিজেও ওই একাডেমির কতগুলি শাখা প্রতিষ্ঠা করেন, একাডেমিরই কতগুলি শাখা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, অ্যারিস্টটলের 2-4টে গ্রন্থের নাম আমরা মনে রাখতে পারি, যেমন ধরো ভীষণ দি অ্যানিমা, ভীষণ পপুলার একটা বই। তারপরে ধরো ডায়লগ অফ ফিলসফি, এটাও খুব নাম করা। এগুলো তোমরা ইংরেজিতেও লিখতে পারো, হ্যাঁ, আমি এটা বাংলাতে লিখে দিলাম তোমাদের সুবিধের জন্য। আচ্ছা, এই 2-4টে নাম মনে রাখলেই হবে। আবার তোমাদের বই থেকে তোমরা যদি এরকম কোনো যে গ্রন্থের নাম পাবে সেগুলোর মধ্যে থেকেও কিছু মনে রাখতে পারো। যাই হোক, তো দেখো এই 3 জনের সম্পর্কে আমি বললাম। আমরা এর পরের চ্যাপ্টারে বহু সময় পাবো এদের ডিটেলস পড়ার, তো সেই কারণে আমি এই চ্যাপ্টারটাকে আর বড় করছি না। আমি এটুকু শুধু নামগুলো জেনে রাখো। আর এদের রেনে দেকার্তের আমরা হচ্ছে একটু জন্মস্থান আর তারিখগুলো একটু, মানে সালগুলো একটু জেনে রাখতে পারি। ইনি একজন বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন, এখানে লিখেও দিয়েছি আমি। ইনি একজন বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন এবং এনাকে কিন্তু দর্শনের জনক, বুদ্ধিবাদী দর্শনের জনকও বলা, আধুনিক দর্শনের জনকও বলা হয়। হ্যাঁ, তাহলে রেনে দেকার্তের একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক রেনে দেকার্ত কেন জনক, সেই সমস্ত কিছু আমরা পরে ডিটেলসে পড়ব। আপাতত পাশ্চাত্য দর্শনের জনক। রেনে দেকার্ত হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। কেন এনাকে জনক বলা হয় সেটা আমরা পরে পড়বো, কেন কি উনি এখান থেকে একেবারে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছিলেন সমস্ত দর্শন আলোচনার ক্ষেত্রে। আচ্ছা, তো এনার জন্ম হয়েছিল মোটামুটি 1596 হয়েছিল, 1596 বা খ্রিস্টাব্দ চলে আসছে। এগুলো এই 3টে খ্রিস্টপূর্বাব্দ ছিল, অনেকটা সময় আগে। 1596 খ্রিস্টাব্দ, 1596 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন, উনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তো এটা একটু মনে রাখতে হবে, ফ্রান্স। এগুলো শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, ওই জন্য আমি বলে রাখছি। এটা হচ্ছে 1596 খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। রেনে দেকার্ত হলো, দেকার্তের পর দেকার্তের পরে স্পিনোজা করেছে। স্পিনোজা হচ্ছে, আচ্ছা, স্পিনোজা হচ্ছে জন্মগ্রহণ করেন 1632 খ্রিস্টাব্দে আমস্টারডামে। এটা হ্যাঁ, আর ফ্রান্সে আমস্টারডামে। আর দেখো লাইবনিজ, 1646 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, জার্মানিতে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আর তাহলে এরকম প্রশ্ন আসতে পারে কি রেনে দেকার্ত কোথাকার দার্শনিক ছিলেন? ফ্রান্সে ছিলেন। কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? স্পিনোজা কোথাকার দার্শনিক ছিলেন এবং কত খ্রিস্টাব্দে জন্ম? লাইবনিজ কোথাকার দার্শনিক ছিলেন, কত খ্রিস্টাব্দে? এরকম করে মনে রাখবে। 1596, 1632, 1646, ফ্রান্স, আমস্টারডাম, জার্মানি, পরপর মনে রাখলেই হবে।
আচ্ছা, তারপরে আমরা পড়ছি লক। এই কয়েকটা আমরা পড়বো কেন কি পরবর্তী চ্যাপ্টারগুলোর সমস্ত আলোচনা এদেরকে নিয়েই হবে, আর সঙ্গে কান্টও থাকবে। কান্ট একজন বিচারবাদী দার্শনিক, ঠিক আছে? মানে এই দুটোর মাঝামাঝিতে যেটা হয় সেটাই হচ্ছে বিচারবাদ, না এটা না এটা, মাঝখানে যে থাকবে সেটা হচ্ছে বিচারবাদ, সেটা হচ্ছে কান্ট। আচ্ছা, এবার হচ্ছে জন লক, শুধু লক বলে লিখছি। লক হচ্ছে 1632 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, 1632 খ্রিস্টাব্দে। আচ্ছা, লকের পরে কে পড়লাম? বার্কলে। 1685 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে হিউম হচ্ছে 1711 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ড স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। আর কান্ট আমরা জেনে নেব। কান্ট হচ্ছে ইমানুয়েল কান্ট, এনার নাম, পুরো নাম। কান্ট হচ্ছে 1724 খ্রিস্টাব্দে, ইনি একজন জার্মান দার্শনিক, জার্মানিতে। হ্যাঁ, তো এই হচ্ছে আমরা এগুলো মোটামুটি এগুলো মনে রাখলে এখান থেকে শর্ট কোয়েশ্চেন পাবে। আচ্ছা, তো এরকম আমরা কতগুলো কান্ট পর্যন্ত পড়ছি আমরা। আচ্ছা, দাঁড়াও তাহলে এবার তারপর সিলেবাসটা দেখে নিই কোনটা কি আছে তোমাদের তাহলে এবার। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে এবার যেটা আছে সেটা হচ্ছে এই যে আমরা ভাগগুলো পড়েছিলাম দর্শনের শাখাগুলো, সেইগুলো সম্পর্কে একটু আধটু আলোচনা আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস আমি করে নিই, সেটাও শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। এবার যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা শর্ট প্রশ্ন হিসাবে এটাও আসতে পারে। সেটা হচ্ছে, আমরা তো দর্শনের একটা সাধারণ সংজ্ঞা পড়লাম, আগের পেজে পড়েছি আমরা, যে শাস্ত্র জগৎ ও জীবন, সমগ্র জগৎ ও জীবন সম্পর্কে সুসংবদ্ধ সামগ্রিক আলোচনা করে তাকে দর্শন বলে, এরকম একটা পড়তে পারি। দর্শন সম্পর্কে এবার বিভিন্নজন বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। যেমন দর্শনের উৎপত্তি সম্পর্কে কিছু জন বলেছেন, দর্শনের উৎপত্তি সম্পর্কে কিছু জন বলেছেন, সেটা একটু বলে দিই। দর্শনের উৎপত্তি কীভাবে হলো সেই নিয়ে বিভিন্ন জন এরকম বলেছেন। যেমন সক্রেটিস বলেছেন বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি। এগুলো শর্ট প্রশ্ন আসতে পারে। এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন নেইও, সব শর্ট প্রশ্নই আসবে। সক্রেটিস বলেছেন বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি। তারপরে দেকার্ট বলেছেন সংশয় থেকে দর্শনের উৎপত্তি। এই দুটো শর্ট প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো শর্ট প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, তারপরে উপযোগিতাবাদীরা বলেছেন, উপযোগিতাবাদী যেমন অনেকেই আছেন, তো আমি এখানে উপযোগিতাবাদী লিখে দিচ্ছি। উপযোগিতাবাদী বলে একটা সম্প্রদায় আছে। উপযোগিতাবাদীরা বলেছেন যে উপযোগিতা বোধ থেকে দর্শনের উৎপত্তি। ঠিক আছে, উপযোগিতা বোধ থেকে মানে প্রয়োজন বোধ থেকে দর্শনের উৎপত্তি, এটা বলেছেন উপযোগিতাবাদীরা। তারপরে ধরো আরও আসতে পারে বাট এই তিনটে ইম্পর্টেন্ট, এই তিনটে লিখে দিলাম। আর একটা লিখতেই পারি, সেটা হচ্ছে তোমার আর নানা রকমের মত আছে, নিজে বই থেকে পড়ে নেবে। এই মুহূর্তে আমার আর মনে পড়ছে না, নিজের বই থেকে এগুলো অনেকটা পাবে, তবে ইম্পর্টেন্টগুলো আমি দিলাম এখানে।
আচ্ছা, এবার তাহলে আমি দেখি দর্শন সম্পর্কে আমরা একটা সংজ্ঞা পড়েছিলাম, কিন্তু দর্শন সম্পর্কে নানাজন আরও বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন, সেগুলো আমরা একটু দেখে নিতে পারি। সেগুলো শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। আমার যেগুলো মনে পড়ছে এই মুহূর্তে আমি সেগুলো পরপর বলে যাচ্ছি। দেখো, দর্শনের সংজ্ঞা হিসেবে, হ্যাঁ, দর্শনের সংজ্ঞা হিসেবে দর্শনের একটা সাধারণ সংজ্ঞা আমরা পড়েছি, কিন্তু একটু আগে আমরা পড়েছি, তোমরা দেখলে। এবার হচ্ছে দর্শনের সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন রকম মত দিয়েছেন। যেমন প্লেটো বলেছেন দর্শনের, এটা আমি কোটেশন দিচ্ছি না, কেন কি আমি একদম এক্স্যাক্ট লিখবো কিনা যায় না, তো তাই জন্য আমি কোটেশন দিচ্ছি না। মোটামুটি এরকম বলতে চেয়েছেন যে দর্শনের বিষয় হলো নিত্যের ও বস্তুর স্বরূপের, লিখে নিই তারপর বলছি, জ্ঞান লাভ করা। আমি এটা কোটেশন দিচ্ছি না, বইতে হয়তো কোটেশন দিয়ে থাকবে, আমি এটা কোটেশন দিচ্ছি না, কেন কি কোথাও হতে পারে আমি ভাষাটা ভিন্ন ব্যবহার করে নিতে পারি, আর ভাষা ভিন্ন ব্যবহার করলে তো কোটেশন দেওয়া যায় না। মোটামুটি প্লেটো এরকম বলতে চেয়েছেন যে দর্শনের বিষয় হলো নিত্যের ও বস্তুর স্বরূপের জ্ঞান লাভ করা, মানে বস্তু স্বরূপের জ্ঞান লাভ করাটাকেই দর্শন বলেছেন প্লেটো। অ্যারিস্টটল বলেছেন, একটু এই দিক থেকে লিখি, অ্যারিস্টটল বলেছেন অনেকটা এরকমই কথা বলবেন, একটুখানি চেঞ্জ হবে। উনি বলেছেন দর্শন হলো এমন বিজ্ঞান যা বস্তুর স্বরূপ নিয়ে আলোচনা করে ও স্বরূপের অঙ্গীভূত বৈশিষ্ট্য নিয়ে অনুসন্ধান করে। এই ধরনের একটা জিনিস বলতে চেয়েছেন উনি। এটা বলতে চেয়েছেন অ্যারিস্টটল যে বস্তুর স্বরূপ নিয়ে আলোচনা করে এবং ওই স্বরূপের অঙ্গীভূত আরও যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে অনুসন্ধান করে, এই ধরনের কথা বলতে চেয়েছেন হচ্ছে অ্যারিস্টটল। এবার আমি বলি ইমানুয়েল কান্ট, যে আমরা একটু আগে পড়লাম বিচারবাদী, উনি একটা কথা বলেছেন, সেটা হলো যে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। ঠিক আছে, এটা বলেছেন কান্ট। আরও বলতে পারি আমরা রাসেল, আগে আমরা বার্ট্রান্ড রাসেলের নাম পড়েছি। রাসেল বলেছেন দর্শন হলো বিজ্ঞান সমূহের মূল ভিত্তির আলোচনা, এটা, হ্যাঁ, ভিত্তির বিচারমূলক আলোচনা। এটা বলেছেন রাসেল। তাছাড়াও আরও আছে আরেকজন হার্বার্ট স্পেন্সার আগে পড়েছিলাম, স্পেন্সার এটা বলতে পারি আমরা। স্পেন্সার বলেছেন দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানসমূহের সমন্বয়। আচ্ছা, এই স্পেন্সার বলতে আমার মনে পড়ে গেল পলসন বলে একজন আছেন, ফ্রেডারিক পলসন। উনিও এই কাছাকাছি একটা জিনিস বলেছেন, সেটা হলো দর্শন হলো বৈজ্ঞানিক জ্ঞানের, ইনি বলেছেন বিজ্ঞান সমূহের সমন্বয়, আর পলসন বলেছেন বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয়। বুঝলে তো যে দর্শন হলো বিভিন্ন বিজ্ঞান সমূহের সমন্বয় বলেছেন উনি, আর এই বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয় বলেছেন পলসন।
এরকম করে বেশ কিছু মতামত আমি বললাম, বেশ কিছু জনের দর্শনের সংজ্ঞা বললাম। তোমরা যদি আরও বইতে থাকে তাহলে সেখান থেকেও সংগ্রহ করতে পারো। আচ্ছা, এবার হচ্ছে যে দর্শনের শাখা, এই চ্যাপ্টারতে আজ যেটা আছে সেটা হচ্ছে যে দর্শনের যে শাখাগুলো আমরা পড়লাম সেই শাখাগুলো সম্পর্কে একটু কথা বলতে হবে। সেটা এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজ এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা শাখাগুলো নিয়ে পড়ে নেব, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখন তোমরা এই যেটুকু আমরা পড়লাম সেইগুলো একটু বই থেকে ঝালিয়ে নিও বা এখানটা থেকে একটু খাতাতে লিখে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।